এখানে ওই লিমিটস এর ডেফিনেশনটা আরেকটা পয়েন্ট আমি একটু বলে দিই, যেটা আমি আগে বলিনি, সেটা যে f মনে করো একটা ফাংশন, সেটা d থেকে r এর মধ্যে ডিফাইন, d হচ্ছে ডোমেন অফ ডেফিনেশন, c হচ্ছে লিমিট পয়েন্ট অফ d। তার মানে c টা d সেটে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু c কে সেন্টার করে যে কোনো নেবারহুড নাও, c মাইনাস ডেল্টা থেকে c প্লাস ডেল্টা, এই নেবারহুডের মধ্যে সবকটা পয়েন্ট এক্সেপ্ট c ছাড়া সবকটা পয়েন্ট কিন্তু d সেটে থাকবে। তখনই আমি c কে কি বলছি, c ইজ দ্য লিমিট পয়েন্ট অফ d। এবং c মাইনাস ডেল্টা থেকে c প্লাস ডেল্টার মধ্যে এই যে ইন্টারভেলটার মধ্যে দেখতে পাচ্ছ অসংখ্য পয়েন্ট লাই করে, তাহলে c ছাড়া অসংখ্য পয়েন্ট যতগুলো রয়েছে সবকটা কার মধ্যে, না d এর মধ্যে আছে। তাহলে ওই একই কথা বলছি না, লিমিট x টেন্ডস টু c, লিমিট x টেন্ডস টু c fx ইকুয়াল টু l। এটাকে আমরা কিভাবে ডেফিনেশনটা বলেছিলাম না, এপসাইলন চয়েস করব গ্রেটার দ্যান 0, তার উপর ডিপেন্ড করে ডেল্টা খুঁজে পাচ্ছি, যার জন্য কি দেখতে পাচ্ছি না fx minus l less than epsilon when x belongs to n c comma delta intersection d, n dash c comma delta intersection d। n dash মানে হচ্ছে কি ডিলিটেড নেবারহুড অফ ডেল্টা। ডিলিটেড নেবারহুড মানে কি বলছি, মানে c মাইনাস ডেল্টা থেকে c প্লাস ডেল্টা, এটার থেকে শুধু c টা বাদ, ঠিক আছে, শুধু c টা বাদ। তাহলে c কে সেন্টার করে আমরা একটা নেবারহুড খুঁজে পাচ্ছি, ডেল্টা নেবারহুড। ওই নেবারহুডের মধ্যে কোন x গুলো লাই করবে, না এই x গুলো, এই x গুলো লাই করবে, এবং তার করেসপন্ডিং fx গুলো কি হবে, না fx গুলো কার মধ্যে লাই করবে, না fx গুলো লাই করবে হচ্ছে l minus epsilon less than fx less than l plus epsilon এর মধ্যে। তাহলে এখানে মানে আগে যে কথাটা বলিনি সেটা আমি জাস্ট বলে দিতে চাইছি, সেটা হচ্ছে যে যথারীতি এপসাইলন কে চয়েস করেছিলে, তার উপর ডিপেন্ড করে ডেল্টাই খুঁজে পাচ্ছ, এবং l মাইনাস এপসাইলন থেকে l প্লাস এপসাইলন এর মধ্যে যে সমস্ত fx গুলো লাই করছে তার করেসপন্ডিং x গুলো c মাইনাস ডেল্টা থেকে c প্লাস ডেল্টার মধ্যে লাই করবে, কিন্তু x টা c হবে না। কারণ প্রথম থেকে একটা কথাই বলছি না, c পয়েন্টে ফাংশনটার ভ্যালু কত আমার জানার দরকারই নেই, সেই জন্য x টা আর যাই হোক c হবে না, ওই জন্য এটাকে ডিলিটেড নেবারহুড বলা হচ্ছে n ড্যাশ c কমা ডেল্টা। c ছাড়া c মাইনাস ডেল্টা থেকে c প্লাস ডেল্টা প্রত্যেকটা পয়েন্ট থাকছে, তাহলে যে সমস্ত x গুলো এই ইন্টারভেলটার মধ্যে লাই করবে তাদের করেসপন্ডিং fx গুলো এর মধ্যে লাই করবে। তো x টা তো c হবেই না, কারণ আমি তো লিস্ট বলার যে c পয়েন্টে ফাংশনটার ভ্যালু কত সেটা আমার জানার দরকার নেই, ওই জন্য x টা c না হলেও চলবে এক্ষেত্রে। তো এটা আমরা কন্টিনিউটি লিমিটস এর ডেফিনিশনে আমরা পড়েছি। এবার যেটা আসছে এখান থেকে আমাদের হাতে একটা থিওরাম আছে, আমরা সিকোয়েন্সের সঙ্গে লিমিটকে কি করেছি না, সিকোয়েন্সের সঙ্গে লিমিটের মধ্যে একটা রিলেশন বার করছি। কিরকম ভাবে না, সাপোজ f একটা ফাংশন d থেকে r এর মধ্যে ডিফাইন্ড, c লিমিট পয়েন্ট অফ d, তার মানে c মাইনাস ডেল্টা থেকে নিয়ে c প্লাস ডেল্টার মধ্যে অসংখ্য পয়েন্ট d এর মধ্যে রয়েছে, সেই জন্য c টা হচ্ছে লিমিট পয়েন্ট, c d তে থাকতেও পারে নাও থাকতে পারে। এবার কি বলছে না, লিমিট x টেন্ডস টু c fx তুমি অপারেশন করেছো, করে কি পাচ্ছ না ইকুয়াল টু l, একটা ফাইনাইট নাম্বার পাচ্ছ, না x টা c এর দিকে অ্যাপ্রোচ করলে fx টা l এর দিকে অ্যাপ্রোচ করছে, যেখানে এই x গুলো কার থেকে নেওয়া হয়েছে না ডোমেন অফ ডেফিনিশন d থেকে নেওয়া হয়েছে, বা আরো ভাবে বলতে গেলে হ্যাঁ ডোমেন অফ ডেফিনিশন d থেকে নেওয়া হয়েছে, এটাই আমি বলছি না x টেন্ডস টু c fx ইকুয়াল টু l, এটা গিভেন। এবার ওরা কি বলতে চাইছে না, তুমি তোমার ইচ্ছে মতো x1 x2 x3 গুলো ডোমেন অফ ডেফিনিশন d থেকে নিচ্ছ, এমন ভাবে নিয়েছো যাতে x1 x2 x3 পয়েন্টগুলো কার দিয়ে কনভার্জ করে না c এর দিকে। c কিন্তু d এর মধ্যে আপাতত নেই ভাবো, তাহলে x1 x2 xn কার দিকে এগোচ্ছে না c এর দিকে এগোচ্ছে, ঠিক আছে। তার মানে x1 x2 x3 ডট ডট দিয়ে এইভাবে আমরা একটা ইনফাইনাইট মানে একটা বেসিক্যালি সিকোয়েন্স তৈরি করেছি। কেমন সিকোয়েন্স না, কনভার্জেন্ট সিকোয়েন্স। কার দিয়ে কনভার্জ করছে c এর দিকে। তাহলে আমায় কি দেখাতে হবে না fx1 fx2 fx3 ডট ডট fxn, মানে এই যে সিকোয়েন্স fxn ওটা কার দিয়ে কনভার্জ করবে না, ওটা কনভার্জ করবে l এর দিকে। আবার বলছি প্রুফটা, c একটা লিমিট, f একটা ফাংশন ডিফাইন করা হয়েছে d থেকে r এর মধ্যে, d হচ্ছে ডোমেন অফ ডেফিনিশন, c একটা লিমিট পয়েন্ট অফ d,
তুমি কি দেখলে না x লিমিট x টেন্ডস টু c অপারেশন করেছো fx এ তুমি পাচ্ছ l, এটা গিভেন দিয়ে দিয়েছে the fx has limit l when x tends to c, this is given। এবার কি বলছে না তুমি তোমার ইচ্ছে মতো x1 x2 x3 x4 করে একটা সিকোয়েন্স তৈরি করো, সিকোয়েন্সের প্রত্যেকটা নাম্বার কিন্তু ডোমেনের মধ্যে থাকবে ফাংশনটা। কেমন সিকোয়েন্স না কনভার্জেন্ট সিকোয়েন্স, কার দিয়ে কনভার্জ করবে সি এর দিকে। তাহলে তুমি কি দেখবে না তোমায় দেখাতে হবে fx1 fx2 fx3 করে আরেকটা যে সিকোয়েন্স পাচ্ছ রেঞ্জ সেটের মধ্যে, fx1 fx2 fx3 করে যে রেঞ্জ সেটের যে সিকোয়েন্স পাচ্ছ সেটা কার দিয়ে কনভার্জ করবে, সেটা এর দিয়ে কনভার্জ করবে। এইটা তোমাকে প্রুফ করে দেখাতে হবে, ঠিক আছে? এবার কিভাবে করবো তাহলে আমরা এই প্রুফটা? তাহলে সব থেকে আগে কন্টিনিউটি ডেফিনেশনটা আগে আসি, যেটা আমরা জানি যে এপসাইলন চয়েস করলাম, তার উপর ডিপেন্ড করে ডেল্টা খুঁজে পাচ্ছি, যার জন্য কি দেখতে পাচ্ছি না যে সমস্ত fx গুলো l মাইনাস এপসাইলন থেকে l প্লাস এপসাইলনের মধ্যে লাই করছে তার করেসপন্ডিং x গুলো আরেকটা নেবারহুড c মাইনাস ডেল্টা থেকে c প্লাস ডেল্টার মধ্যে লাই করছে। এই এপসাইলনের উপর ডিপেন্ড করেই আমরা ডেল্টাটা খুঁজে পেয়েছি। তো এটা ছিল লিমিটস এর ডেফিনেশন। এবারে তুমি একটা সিকোয়েন্স নিচ্ছ x এর, যেখানে x1 x2 x3 প্রত্যেকটা মেম্বার কার না ডোমেন অফ ডেফিনিশন, x এরটা কার দিয়ে কনভার্জ করছে c এর দিকে। এবারে আমি কনভার্জেন্স সিকোয়েন্সের কথা একটু মনে করি না, xn কনভার্জেস টু c, তার জন্য আমরা এটা কিভাবে দেখেছিলাম না এই ডেফিনিশনটা কিভাবে বলেছিলাম না আমি একটা পজিটিভ নাম্বার ডেল্টা চয়েস করতে পারি, এই ডেল্টাটা চয়েস করলাম কারণ এই এপসাইলনের উপর ডিপেন্ড করে তো এই ডেল্টাটা খুঁজে পেয়েছো, এবার আমি এই ডেল্টাটা চয়েস করছি। তাহলে ফর ডেল্টা গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার k, বা ন্যাচারাল নাম্বার k খুঁজে পাবো, যার জন্য কি দেখবো mod xn minus c less than delta for all n greater than equal to k। তাহলে এটা ছিল কনভার্জেন্স সিকোয়েন্সের ডেফিনিশন, যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম। এখানে এপসাইলন দিয়ে ডেফিনিশনটা লিখেছিলাম, এপসাইলন থেকে আমি ডেল্টা ইউজ করছি কারণ এখন তো লিমিটস তো হয়ে গেছে, লিমিটেড ডেফিনিশন অনুযায়ী এই এপসাইলনের উপর ডিপেন্ড করে একটা পজিটিভ ডেল্টা আমরা খুঁজে পেয়েছি। এবার আমাকে বলছে xn c এর দিয়ে কনভার্জ করছে, তাহলে কনভার্জেন্সের যা ডেফিনিশন, তো আমি একটা পজিটিভ নাম্বার চয়েস করব, আমি এপসাইলন চয়েস না করে যা ইচ্ছা তাই চয়েস করতে পারি, আমি এই ডেল্টাটা চয়েস করব। তাহলে এই ডেল্টা গ্রেটার দ্যান 0 এর জন্য আমরা একটা ন্যাচারাল নাম্বার k খুঁজে পাবো, যার জন্য mod xn - c less than delta for all n greater than equal to k। তো এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে লিখি তাহলে আমরা কি পাবো না xk xk + 1 xk + 2 এই সবকটা নাম্বার কার মধ্যে লাই করবে c - delta থেকে c + delta এর মধ্যে লাই করবে, ঠিক আছে? এটাই আমরা পেয়েছিলাম কনভার্জেন্স সিকোয়েন্স থেকে। এবার বোঝো xk xk + 1 xk + 2 এগুলো সবকটা কার পয়েন্ট, ডোমেন অফ ডেফিনিশনের পয়েন্ট, যেখানে ফাংশনটা ওয়েল ডিফাইন্ড। তাহলে এবার এই দিকটা যদি একটু ব্যাক করে আসি, যে সমস্ত মানে লিমিটসটা তো এক্সিস্ট করছে, লিমিট যেহেতু এক্সিস্ট করছে সেখান থেকে আমরা কি বলতে পারি না যে সমস্ত x গুলো c - delta থেকে c + delta এর মধ্যে লাই করবে তাদের করেসপন্ডিং fx গুলো l - epsilon থেকে l + epsilon এর মধ্যে লাই করবে, এটা আমরা লিমিটে পড়েছি। তো যে সমস্ত x গুলো এর মধ্যে লাই করছে তাদের করেসপন্ডিং fx গুলো এর মধ্যে লাই করছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি xk এটা c - delta থেকে c + delta এর মধ্যে লাই করছে, তাহলে লিমিটস এর ডেফিনিশন অনুযায়ী fxk l - epsilon থেকে l + epsilon এর মধ্যে লাই করবে। একই রকম ভাবে xk + 1 xk + 2 এরা সবাই c - delta থেকে c + delta এর মধ্যে লাই করছে, তাহলে fxk + 1 fxk + 2 এরা সবাই এই লিমিটস এর ডেফিনিশন দিয়ে কি বলতে পারি l - epsilon থেকে l + epsilon এর মধ্যে লাই করবে। তাহলে এবার দেখো এই যে l - epsilon থেকে l + epsilon এর মধ্যে এরা সবাই লাই করছে, তাহলে এটাকে আমরা শর্টকাটে কি লিখতে পারি mod of fxn - l less than epsilon for all n greater than equal to k। এই যে যেটা পেলাম এখান থেকে আমরা কি বলতে পারি না লিমিট n tending to infinity f of xn equal to l। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আবার বলি জিনিসটা না xn একটা সিকোয়েন্স যদি c এর দিয়ে কনভার্জ করছে, যেখানে x1 x2 xn কার মেম্বার না ডোমেন অফ ডেফিনিশনের মেম্বার, তাহলে fx1 fx2 fx3 মানে রেঞ্জ সেটের যে মেম্বারগুলো তারা কার দিকে কনভার্জ করবে না এর দিকে কনভার্জ করবে। তাহলে আমার হাতে দেওয়া ছিল কি না x tends to c fx equal to l, এটা দেওয়া ছিল লিমিট x tends to c fx equal to l।
তো এটা দেওয়া আছে, তার মানে আমরা এখান থেকে এই লাইনটা লিখতে পারি যে সমস্ত এক্স গুলো এই সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে লাই করবে তাদের করসপন্ডিং এফ এক্স গুলো এখান থেকে এর মধ্যে লাই করবে। তাহলে এবার xn কনভার্জেস টু c, তাহলে আমি একটা এই ডেল্টাটা চয়েস করলাম, এই ডেল্টার জন্য একটা ন্যাচারাল নাম্বার কি খুঁজে পাবো, যার জন্য mod xn - c লেস দ্যান ডেল্টা। এটা কি আমরা একটু এক্সপ্যান্ড করে এইভাবে লিখতে পারি c - ডেল্টা লেস দ্যান xk xk + 1 xk + 2 করতে করতে c + ডেল্টা। তাহলে যে সমস্ত x গুলো এর মধ্যে লাই করছে fx গুলো এর মধ্যে লাই করবে, তাহলে fxk fxk + 1 এরা কার মধ্যে l - epsilon থেকে l + epsilon এর মধ্যে লাই করবে। তাহলে এটাকে আমরা শর্টকাটে এইভাবে লিখতে পারি mod of fxn - l less than epsilon for all n greater than equal to k। তাহলে এখান থেকে কি পাচ্ছি না লিমিট n tending to infinity fxn equal to l। তাহলে আমরা দেখতে পেলাম কন্ডিশনটা কিন্তু নেসেসারি। এরপরে আমরা আলোচনা করব এই কন্ডিশনটা সাফিশিয়েন্ট। থ্যাংক ইউ। এবারে দেখো আমরা ওই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ কন্টিনিউইটি আলোচনা করছি না, আমরা দেখাবো কন্ডিশনটা কি না সাফিশিয়েন্ট। তাহলে কি দেওয়া আছে সেটা বলি না, f একটা ফাংশন d থেকে r এর মধ্যে ডিফাইন করা আছে, c হচ্ছে লিমিট পয়েন্ট অফ d। এবার তুমি ডোমেন সেটের মধ্যে x1 x2 x3 এরকম পরপর কিছু মেম্বার চয়েস করতে থাকবে। কেমন ভাবে চয়েস করেছো না, যাতে তুমি একটা কনভার্জেন্ট সিকোয়েন্স পাও। x1 x2 x3 মানে সিকোয়েন্সের সবকটা মেম্বার কিন্তু ডোমেনের মধ্যে আছে, কার দিয়ে কনভার্জ করবে, xn টা c এর দিকে। এবং তুমি তখন দেখতে পারলে x1 এর জন্য fx1 রেঞ্জ সেটে পাবে, x2 এর জন্য fx2 রেঞ্জ সেটে পাবে, তাহলে fx1 fx2 fx3 এরাও আরেকটা নাম্বার l এর দিয়ে কনভার্জ করছে। তুমি আবার একটা আলাদা সিকোয়েন্স নিলে y1 y2 y3 y4, এরা সবাই কার মধ্যে রয়েছে না, d এর মধ্যে রয়েছে। তাহলে yn করে যে সিকোয়েন্সটা পাচ্ছ সেটা কার দিকে এমন ভাবে নিয়েছো যাতে ওরা কার দিয়ে কনভার্জ করে না, c এর দিকে। তুমি দেখতে পাচ্ছ না fy1 fy2 fy3 এরা কার দিয়ে কনভার্জ করছে না, সেই একই নাম্বার এর দিকে কনভার্জ করছে। তার মানে ডোমেন সেটের থেকে তুমি তোমার ইচ্ছে মতো মেম্বার নিচ্ছ, নিয়ে সিকোয়েন্স তৈরি করছো, xn সিকোয়েন্স yn সিকোয়েন্স zn সিকোয়েন্স। এবং কেমন সিকোয়েন্স গুলো না, সবকটা কনভার্জেন্ট সিকোয়েন্স। কার দিয়ে কনভার্জ করছে, কনভার্জেস টু c। তাহলে সঙ্গে সঙ্গে তুমি উল্টো দিকে কি দেখতে পাচ্ছ না, fxn করে যে সিকোয়েন্সটা পাচ্ছ সেটা l দিয়ে কনভার্জ করছে, fyn করে যে সিকোয়েন্সটা পাচ্ছ সেটাও l দিয়ে কনভার্জ করছে, fzn করে যে সিকোয়েন্সটা পাচ্ছ সেটাও l দিয়ে কনভার্জ করছে। তাহলে এখানে যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্স যেটা c এর দিয়ে কনভার্জ করছে, রেঞ্জ সেটে তার করসপন্ডিং সিকোয়েন্সটা l এর দিয়ে কনভার্জ করছে, এটা তুমি দেখতে পাচ্ছ। তার মানে এটা দিয়ে দিয়েছে। তোমায় কি দেখাতে হবে না, তুমি যদি এই লিমিটটা অপারেশন করো, যে লিমিট x টেন্ডস টু c fx, এটা কত না, এটা দেখবে l আসছে, এইটা তোমাকে দেখাতে হবে না, fx has a limit l when x tends to c। তো এটা আমরা কিভাবে দেখাবো সেটা একটু বলি। আমি ভুলটা ধরে নিচ্ছি, if possible let limit x tends to c fx not equal to l, আমি ধরে নিচ্ছি l হচ্ছে না। তার মানেটা কি না, আমি যে কোনো এপসাইলন 0 যদি পজিটিভ নাম্বার চয়েস করি তার জন্য আমি কোনো ডেল্টা খুঁজে পাবো না, যাতে কি না এটা যদি লেস দ্যান এপসাইলন হয় তাহলে x - θ এরকম লেস দ্যান ডেল্টা হবে। তার মানে l কে সেন্টার করে আমরা একটা নেইবারহুড নিয়ে l - epsilon 0 থেকে l + epsilon 0, তার মধ্যে যে fx গুলো লাই করবে তার করসপন্ডিং সবকটা x c - ডেল্টা থেকে c + ডেল্টার মধ্যে লাই করবে না। তার মানে আমরা এরকম কোনো c এর ইন্টারভ্যালই খুঁজে পাবো না। তো c এর যে ইন্টারভ্যাল খুঁজে পাচ্ছি না, এটা কি উল্টো করে আমরা কি করে বলতে পারি না, সাপোজ c এর তুমি যে কোনো ইন্টারভ্যাল নাও, যে ডেল্টা ইকুয়াল টু 1 আছে, তাহলে c এর ইন্টারভ্যাল পাচ্ছি c - 1 থেকে c + 1। দেখবো এর মধ্যে একটা মেম্বার ঠিক আছে x1 খুঁজে পাবো, যার জন্য fx1 - l টা কি হয়ে যাবে না, গ্রেটার দ্যান ইকুয়াল টু epsilon 0, লেস দ্যান হচ্ছে, ঠিক আছে। আবার ডেল্টা তুমি ডেল্টা যা ইচ্ছা তাই নিতে পারো, তাহলে ডেল্টাটা হাফ নিলাম, তার জন্য একটা ইন্টারভ্যাল পাচ্ছি c - হাফ থেকে c + 1। আবার ঠিক দেখবো এর মধ্যে একটা মেম্বার x2 ঠিক খুঁজে পাবো, যার জন্য fx2 - l এটা দেখবো কি না, লেস দ্যান epsilon 0 হচ্ছে, তাহলে কি হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু epsilon 0। সিমিলারলি ডেল্টা ইকুয়াল টু 1/3 নিলাম, তার জন্য x3 একটা মেম্বার খুঁজে পাচ্ছি, যার জন্য fx3 - l টা কি গ্রেটার দ্যান ইকুয়াল টু epsilon 0।
এইভাবে ডেল্টা ইকুয়াল টু 1 হাফ 1/3 1/4 করতে করতে 1/n 1/n প্লাস 1 1/n প্লাস 2 নিয়ে যাব। ডেল্টা ইকুয়াল টু 1/n এর জন্য xn একটা মেম্বার খুঁজে পাচ্ছি যেটা লাইক করছে এখান থেকে এর মধ্যে, যার জন্য fxn মাইনাস nটাও কি হচ্ছে না গ্রেটার দ্যান ইকুয়াল টু এপসিলন 0। তো এইভাবে আমি করসপন্ডিং নিয়ে যাচ্ছি পরপর ডেল্টাটা, এবং প্রত্যেকটা ডেল্টার ভ্যালুর জন্য আমরা এক একটা করে মেম্বার খুঁজে পাচ্ছি x1 x2 xn। কাকে কোথায় পাচ্ছ না ডোমেন ডেফিনিশনে। এবার এইভাবে যদি x1 x2 xn করে আমরা যে মেম্বারগুলো খুঁজে পাচ্ছি, এই মেম্বারগুলো পরপর সাজালে কি হয়ে যাচ্ছে, একটা সিকোয়েন্স তৈরি হচ্ছে xn। তো কেমন সিকোয়েন্স তৈরি হচ্ছে কি দেখো না, xn টা কার থেকে কার মধ্যে লাগবে, c - 1/n থেকে c + 1/n। সিমিলারলি xn + 1 টা কার মধ্যে লাগবে, c - 1/n + 1 থেকে c + 1/n + 1। এবার তুমি যদি এদিকে এবং এদিকে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি অপারেশন করো, তাহলে এটা কার দিকে যাবে, লিমিট n টেন্ডিং টু c - 1/n c এর দিকে। এটাও কার দিকে যাবে, c এর দিকে। তাহলে বাই সাইনস থিওরাম লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি xn কার দিকে যাচ্ছে, c এর দিকে। তার মানে আমরা x1 x2 xn করে আমরা যে একটা সিকোয়েন্স পাচ্ছি, এটা কেমন সিকোয়েন্স না কনভার্জেন্ট সিকোয়েন্স। কার দিকে কনভার্জ করছে না c এর দিকে। তো আমার কাছে বলাই আছে যখনই x1 x2 xn c এর দিকে কনভার্জ করবে, তাহলে fx1 fx2 fxn এদেরকে কার দিকে কনভার্জ করতে হবে না l এর দিকে। এবার একটু সিনারিওটা দেখা যাক। fx1 - l গ্রেটার দ্যান ইকুয়াল টু এপসিলন 0, যে কোনো পজিটিভ নাম্বার থেকে বড়। এটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু। তাহলে সবার জন্য আমি কি দেখতে পাচ্ছি, fxn - l গ্রেটার দ্যান ইকুয়াল টু এপসিলন 0 ফর অল। তার মানে আর যাই হোক fxn সিকোয়েন্সটা l এর দিকে কনভার্জ করছে না, কিন্তু xn সিকোয়েন্সটা c এর দিকে কনভার্জ করছে। আমার কাছে বলা ছিল xn যখনই c এর দিকে কনভার্জ করবে, fxn ঠিক তখনই l এর দিকে কনভার্জ করছে, কিন্তু সেটা ঘটছে না। কারণ xn c এর দিকে কনভার্জ করছে, আমরা পেজ চোখের সামনে, কিন্তু fxn - l অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এপসিলন 0। তার মানে n টেন্ডিং টু ইনফিনিটি fxn নট ইকুয়াল টু l। তার মানে কি একটা কন্ট্রাডিকশন আসছে। এই কন্ট্রাডিকশনটা কেন এসেছে, কারণ আমরা এটা ধরেছিলাম তাই। তো এটা ভুল। তার মানে কি লিমিট x টেন্ডস টু cfx ইকুয়াল টু কত হবে না l। বুঝা গেছে? এটাই হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ কন্টিনিউইটি। তার মানে যে থিওরামটা আমরা করছিলাম ওটা সাফিশিয়েন্ট কন্ডিশন। তাহলে আগের আমরা দেখলাম কন্ডিশনটা কি ছিল না নেসেসারি, এবার দেখতে পাচ্ছি কন্ডিশনটা কি না সাফিশিয়েন্ট। তাহলে দেখো লিমিট এক্সিস্ট করছে না, এটা দেখানোর কিন্তু একটা সুন্দর জিনিস পেয়ে গেলাম, একটা থিওরাম পেয়ে গেলাম যে কোনো একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করছে না, এটা বোঝানোর জন্য আমরা একটা থিওরাম পেয়ে গেলাম। লিমিট এক্সিস্ট করছে না এটা কি করে দেখাবো না, আমরা দেখাবো যে কি না xn c এর দিকে কনভার্জ করছে, fxn l এর দিকে কনভার্জ করবে। তুমি আরেকটা সিকোয়েন্স yn নিলে সেটা c এর দিকে কনভার্জ করছে, কিন্তু fyn টা কার দিকে না l এর জায়গায় অন্য একটা নাম্বার m এর দিকে কনভার্জ করছে। x1 x2 xn c এর দিকে, এটা গেল l এর দিকে। y1 y2 yn c এর দিকে, এটা গেল m এর দিকে। তার মানে আর যাই হোক l আর m যদি আলাদা হয়ে যায়, তার মানে আমরা বলতে পারবো কি লিমিট ডাজ নট এক্সিস্ট। তো এটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অলরেডি দেখাতে পারি যে কোনো একটা লিমিট এক্সিস্ট করছে না, সেটা দেখানোর জন্য বেস্ট ওয়ে হচ্ছে এই থিওরামটা। না তোমাকে দুটো সিকোয়েন্স তৈরি করতে হবে ডোমেন অফ ডেফিনিশন থেকে এলিমেন্ট নিয়ে। দেখবে প্রথম সিকোয়েন্সটা c এর দিকে যাচ্ছে, পরেরটাও c এর দিকে যাচ্ছে, কিন্তু f তার করেসপন্ডিং যে সিকোয়েন্সগুলো রেঞ্জ সেটে পাচ্ছি, একটা l এর দিকে যাচ্ছে তো একটা m এর দিকে যাচ্ছে। যখন দুটো আলাদা আলাদা নাম্বারের দিকে চলে যাচ্ছে, তার মানে আমরা কি বলবো না এক্ষেত্রে লিমিট ডাজ নট এক্সিস্ট, কারণ দুটোকে একই নাম্বারের দিকে যেতে হবে, তাহলে লিমিট এক্সিস্ট করবে। এটাই তো আমরা থিওরামটা করলাম। y1 y2 yn এটাও c এর দিকে যাচ্ছে, x1 x2 xn এটাও c এর দিকে যাচ্ছে। তখন যদি fx1 fx2 fxn এটাও l এর দিকে যায়, এটাও l এর দিকে যায়, তখনই আমরা বলতে পারবো কি না লিমিট এক্সিস্ট করছে। ওই জন্য এক্সিস্ট করছে না দেখানোর বেস্ট ওয়ে হচ্ছে এটা। যেমন দেখো একটা আলোচনা করছি প্রবলেম, দেখো লিমিট x টেন্ডস টু 0, limit x tends to 0 sin 1 by x does not exist. এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।
যেমন দেখো আজকে যে একটা কোশ্চেন দেয় যে লিমিট x টেন্ডস টু 0 sin 1/x ডাজ নট এক্সিস্ট। তাহলে আমরা কি করছি, তাহলে এক্ষেত্রে দেখো ফাংশনের ডোমেনটা কিন্তু রিয়েল নাম্বার। তাহলে আমরা রিয়েল নাম্বারের মধ্যে xn ইকুয়াল টু 1/n পাই চয়েস করতে পারি, যেখানে n বিলংস টু ক্যাপিটাল। তাহলে আমরা সিকোয়েন্সের মেম্বারগুলোকে 1/π 1/2 পাই 1/3 পাই 1/4 পাই করে চলতে থাকছে। তাহলে যদি n টেন্ডিং টু ইনফিনিটি কত তুমি কত পাবে 0। এবার f অফ xn বার করো, sin 1/x ছিল তাহলে sin 1/xn, xn টা 1/n পাই তাহলে উল্টে গেল কত হলো sin n পাই, যেখানে n বিলংস টু ক্যাপিটাল। তাহলে sin পাই sin 2 পাই sin 3 পাই sin 4 পাই, তাহলে sin এদের সবকটার ভ্যালু কত 0। তার মানে f অফ xn করে যে সিকোয়েন্সটা পাচ্ছি fx1 fx2 fx3 fx4 এরা সবাই কত 0 0 0 0। তাহলে n টেন্ডিং টু ইনফিনিটি করলে তুমি কত পাবে 0। তাহলে xn টেন্ডস টু 0 হলে fxn টেন্ডস টু 0 হচ্ছে। এবার এখানে নাও y এর একটা সিকোয়েন্স 1/2n π প্লাস π/2, যেখানে n বিলংস টু ক্যাপিটাল। তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি yn করো আবার 0 পাবে। fyn বার করছে, তাহলে sin 2n π প্লাস π/2 এটার ভ্যালু অলওয়েজ কত আসছে 1। তার মানে fy1 1 fy2 1 fy3 1। তার মানে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি fyn করলে কত 1। তাহলে দেখো xn টাও 0 দিয়ে কনভার্ট করছিল yn টাও 0 দিয়ে কনভার্ট করছিল, কিন্তু fxn টা 0 দিয়ে কনভার্ট করছে fyn টা 1 দিয়ে কনভার্ট করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলব the limit does not exist, কারণ একটা 0 দিকে যাচ্ছে একটা 1 ডিফারেন্ট নাম্বার দিকে যাচ্ছে। ক্লিয়ার? সেজন্য লিমিট x টেন্ডস টু 0 sin 1/x does not exist by sequential criteria of limits। এইভাবে আমরা বিশেষ করে লিমিট ডাজ নট এক্সিস্ট এই টাইপের অঙ্কগুলো কিন্তু দেখাতে পারবো উইথ দ্য হেল্প অফ সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ লিমিট। মোটামুটি লিমিটটা এত দিয়ে আমি আজকে রাখলাম। থ্যাংক ইউ।